আজকের এই সম্মেলন কেবল রাজস্ব আদায়ের হিসাব নিকাশের সম্মেলন নয়, এটি একটি জাতীয় ঐক্যমত্য গঠনের প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে ঠিক করব কিভাবে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি। দশকের পর দশক ধরে আমাদের রাজস্ব প্রশাসনের কাঠামো যদিও কার্যকর ছিল, আমাদের জাতির ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা পূরণে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। আমরা যখন উন্নত উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি, তখন আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা শুধুমাত্র শক্তিশালী নয়, বরং চটপটে, স্বচ্ছ ও দক্ষ। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হলো আমাদের অত্যন্ত নিম্ন কর জিডিপির অনুপাত, যেটা সবার জানা আছে। 2024-25 অর্থ বছরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% থেকে 6.7% নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন হার। তুলনামূলকভাবে 2023 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় ট্যাক্স জিডিপি রেশিও ছিল 19.5%, যেখানে বাংলাদেশের ছিল শুধুমাত্র 7.2%। অর্থাৎ আমাদের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বৃদ্ধি পায়নি। এই ব্যবধান কমাতে হলে শুধু বিদ্যমান করদাতাদের উপর করের হার বাড়ানো নয়, বরং করের আওতার সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। এ কারণেই আমরা আমাদের রাজস্ব প্রশাসনের সমগ্র স্থাপত্যে যুগান্তকারী সংস্কার হাতে নিয়েছি। আপনারা সকলেই জানেন, আমরা পুরাতন জাতীয় রাজস্ব বোর্ডকে, এনবিআরকে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরও দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটি কেবল একটি প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, এটি আমাদের দর্শনের একটি মৌলিক পরিবর্তন। রাজস্ব নীতি বিভাগ হবে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক। এটি বিশেষজ্ঞ সংস্থা যা একটি সুষম, প্রতিযোগিতামূলক, উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করবে। আপনাদের মধ্যে একটু আগে কর কর্মকর্তাদের মধ্যে কিছু মন্তব্য করেছেন যে ব্যবসা বান্ধব, ব্যবসার প্রাইভেট সেক্টরের সম্প্রসারণ, ট্রেড ফ্যাসিলিটেশন, যেখানে কর কর্মকর্তাদের এনবিআরের ভূমিকা থাকার প্রয়োজনীয়তার কথা সঠিকভাবেই বলেছেন। ইটস এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। আপনাদের পক্ষ থেকে এই কথাগুলো যখন আসে আমরা উজ্জীবিত হই। ইটস রিয়েলি এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। এবং এই কারণেই যে কথাগুলো আপনারা বলেছেন, এই বিশেষজ্ঞ সংস্থাটি সকলের মতামত নিয়ে এই কাজটি করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থা বিভাগ হবে আমাদের অ্যাকশন আর্ম, যারা রাজস্ব আদায় করবে, যারা ফুড সোলজারের মতো দেশপ্রেমিক নাগরিকের কাজ করবে, যার লক্ষ্য হবে কর প্রদানকে সহজ করা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং কর ফাঁকি রোধ করা। রাজস্ব নীতি বিভাগ গঠনের ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শনগত অবস্থান নিয়েছি। কর নীতি প্রণয়নের দায়িত্ব শুধুমাত্র আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আয়কর, ভ্যাট, কাস্টমস, অর্থনীতি,
ব্যবসায়, প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, নিরীক্ষা, হিসাব বিজ্ঞান এবং আইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের পাশাপাশি দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি, গবেষক, শিল্প বাণিজ্য সংগঠনগুলোর বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শকে আমরা নীতি প্রণয়ন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ করতে চাই। কারণ যে নীতি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তা কখনো কার্যকর হতে পারে না। ব্যবসায়ী সম্প্রদায় যারা প্রতিদিন এই কর ব্যবস্থার মুখোমুখি হন, তাদের অভিজ্ঞতা ও চাহিদা না জেনে আমরা একটি প্রতিযোগিতামূলক ও উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করতে পারব না। তাই রাজস্ব নীতি বিভাগে একটি প্রাতিষ্ঠানিক পরামর্শ প্রক্রিয়া থাকবে, যেখানে নিয়মিত বিরতিতে বাজেট পূর্ব ও নীতি পূর্ব আলোচনার মাধ্যমে সরকারি বেসরকারি অংশীজনদের মতামত নেওয়া হবে। আমি বুঝতে পারি এই রূপান্তরমূলক পরিবর্তন অনেকের মধ্যে কিছু অনিশ্চয়তার সৃষ্টি করেছে। আমি তাদের আশ্বস্ত করতে চাই, এই সংস্কারের সাফল্য নির্ভর করে আপনাদেরই দক্ষতা, পেশাদারিত্বের উপর। এই পুনর্গঠন আপনাদের আরও ক্ষমতায়িত করবে, কর্মজীবনের স্পষ্ট পথ তৈরি করবে এবং বৃহত্তর পেশাদারিত্ব মর্যাদার সাথে জাতির সেবা করার সুযোগ সৃষ্টি করবে। এই নতুন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আমরা আগের চেয়ে অনেক উচ্চতর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। 2026-27 অর্থবছরের জন্য আমাদের জাতীয় বাজেট হল অভূতপূর্ব প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের একটি রোডম্যাপ। এই বাজেটের মূল চালিকা শক্তি হল একটি ঐতিহাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা, যা গত বছরের আদায়ের তুলনায় 46% বেশি। হ্যাঁ, অনেকেই এটা উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা মনে করছেন। এটি ইচ্ছাকৃতভাবেই এই লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, কেননা আমাদের জনগণের প্রতি আমাদের কর্তব্য আছে। পরিকাঠামো তৈরি করা, সামাজিক নিরাপত্তা বলয় শক্তিশালী করা, মানসম্মত শিক্ষা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং একটি উন্নত জাতি হিসেবে আমাদের যাত্রার অর্থায়ন করা হবে এটার কাজ। মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি সবসময় বলেছেন, আমাদের ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের নিজস্ব সম্পদ দিয়েই নিজেদের উন্নয়নের অর্থায়ন করতে হবে। আমাদের অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদার করতেই হবে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই উচ্চাবিলাসী, আমি অবশ্যই এটাকে উচ্চাবিলাসী মনে করি না, নিশ্চয়ই আপনারা মনে করেন না, সেটা আপনাদের বক্তব্যে উঠে এসেছে। এটার উত্তর হলো আধুনিকায়ন, সম্প্রসারণ এবং অংশীদারিত্বের মাধ্যমে। আধুনিকায়ন, এন্ড টু এন্ড অটোমেশন। আমরা অটোমেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। কোনো করদাতাকে বিশেষ প্রয়োজন ছাড়া কর্মকর্তাদের কাছে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। সম্পূর্ণ কন্ট্যাক্ট ফ্রি, ফেসলেস রাজস্ব প্রশাসন হল আমাদের লক্ষ্য। রাজস্ব বোর্ড এ লক্ষ্যে অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তারা ই-ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম, ই-ভ্যাট সিস্টেম, ASECODA, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট, নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন বা প্রযুক্তি নির্ভর স্ক্যানিং পদ্ধতির মতো অনেকগুলো ব্যবসা বান্ধব কাজ করেছে। এতে জনগণ নিজের বাসা বা অফিস থেকে নিবন্ধন নিতে পারছে, রিটার্ন দাখিল করতে পারছে, কর পরিশোধ করতে পারছে, কাস্টম ক্লিয়ারেন্স দ্রুততর হচ্ছে, রিস্ক বেসড অডিট সিলেকশন চালু হওয়ায় কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার ক্ষমতা হ্রাস পেয়েছি। আমি এসব
চমৎকার উদ্যোগগুলোর জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এগুলো যথেষ্ট নয়, আমাদের আরো অনেক দূর যেতে হবে। করদাতারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। কর পরিহারের ক্ষেত্রগুলো বন্ধ করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একটি ক্যাশলেস ট্রানজ্যাকশন সিস্টেম এবং ক্রেডিবল অ্যান্ড অথেন্টিক ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে। পূর্ণাঙ্গ অটোমেশন ছাড়া এসব করা সম্ভব হবে না। সম্প্রসারণ, কর জাল সম্প্রসারণ। আমরা আমাদের কর ভিত্তি প্রশস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিককালে মাঠ পর্যায়ে আয়কর, ভ্যাট, কাস্টমসের বেশ কিছু সম্প্রসারণ হয়েছে। এসব সম্প্রসারণকে ব্যবহার করে আমাদের নতুন করদাতা চিহ্নিত করতে হবে। এর পাশাপাশি নিয়মিত করদাতাগণও যেন সঠিক কর দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ী অদক্ষতা দূর করে কর অব্যাহতি ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের আমি এই কথাটা একটু বলতে চাই, কর অব্যাহত ক্রমান্বয়ে কমতে হবে। আমরা স্বীকার করি যে শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কর অব্যাহতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু এখন আমাদের শিল্পগুলো পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হচ্ছে। তাই আমাদের ধীরে ধীরে এই অব্যাহতি কমাতে হবে। এটি শুধুমাত্র আমাদের রাজস্ব বাড়াবে না, বরং সকল ব্যবসার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করবে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণ তথা বেসরকারি খাতের আস্থা অর্জন, যেটা আপনারা নিজেরাই বলেছেন আপনাদের বক্তব্যে। সরকার ব্যবসার পথের কাঁটা নয়। আমরা প্রবৃদ্ধি সহায়ক পরিবেশ তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল, প্রেডিক্টেবল ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা। বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আমরা এবছরের বাজেটে কাস্টমস, আয়কর, ভ্যাট আইনে বেশ কিছু সংস্কার করেছি, যাতে করদাতাদের হয়রানি বন্ধ হয় এবং একটি আস্থাভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা যায়। কর প্রদানকে আরও সহজ করতে হবে। করদাতাদের যেন তাদের নিয়মিত কাজ ফেলে আদালতে সময় ও অর্থ অপচয় করতে না হয়, সেদিকে সকল পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজস্ব সংক্রান্ত বিরোধ বছরের পর বছর ঝুলে থাকা কারোর জন্য মঙ্গলজনক নয়, না সরকারের জন্য না ব্যবসার জন্য। তাই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এডিআরকে আরও কার্যকর করতে হবে। যেখানে সম্ভব দীর্ঘ লিটিগেশন এর পরিবর্তে দ্রুত, ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। সরকারের লক্ষ্য মামলা বাড়ানো নয়, সঠিক রাজস্ব দ্রুত এবং ন্যায়সঙ্গতভাবে আদায় করা। ইতিমধ্যে এ ব্যাপারে কার্যকর গ্রহণ করা হয়েছে। আমাদের একটি সুস্পষ্ট ট্যাক্স পেয়ার সার্ভিস চার্টার থাকা প্রয়োজন। কোন সেবা কতদিনের মধ্যে পাওয়া যাবে, কোন কর্মকর্তার কি দায়িত্ব, অভিযোগ কোথায় করা যাবে এবং কতদিনের মধ্যে তা নিষ্পত্তি হবে, এসব বিষয়ে করদাতার স্পষ্ট অধিকার থাকতে হবে। রাজস্ব প্রশাসনের পারফরমেন্স শুধু কত টাকা আদায় হলো তা দিয়ে নয়, ট্যাক্স পেয়ার স্যাটিসফ্যাকশন এবং সার্ভিস ডেলিভারি দিয়েও মূল্যায়ন করতে হবে। রাজস্ব আহরণের যেসব দর্শন রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো করদাতা সেবা নিশ্চিত করা। রাজস্ব বোর্ড এখন কেবল রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান নয়, আপনারা একজন ব্যবসায়ীর আর্থিক যাত্রার সঙ্গী। আপনাদের কর্মকাণ্ডে করদাতারা যেন কর দিয়ে গর্ববোধ করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হিসেবে নিজেদের মনে করেন, নিজেরা মনে করেন তা নিশ্চিত করতে হবে। না, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আমি এখন ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে বলতে চাই,
আপনারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার সবসময় আপনাদের পাশেই থাকবে। তবে আমি আশা করব আপনারা সরকারের এই রাজস্ব লক্ষ্য অর্জনে সহযোগিতা করবেন। এটা কর কর্মকর্তাদের একার দায়িত্ব না, এটা ব্যবসায়ীদের দায়িত্ব আছে। এখানে সময় মতো কর ও ভ্যাট পরিশোধ করার মাধ্যমে করতে হবে। আমরা জানি কখনো কখনো প্রশাসনিক জটিলতা ও কর্মকর্তাদের আচরণে আপনারা অস্বস্তি বোধ করেন। সেই সমস্যাগুলোর দ্রুত সমাধানের কাজ আমরা হাতে নিয়েছি, এটা অব্যাহত আছে। এরপরেও যারা রাজস্ব পরিহারের সংস্কৃতিতে থাকতে চাইবেন তাদের জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যেন সৎ করদাতারা নিরুৎসাহিত না হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট না হয়। করদাতার যেমন আইন মেনে কর দেওয়ার দায়িত্ব রয়েছে, তেমনি রাজস্ব কর্মকর্তারও আইন মেনে নিরপেক্ষভাবে সম্মানের সঙ্গে করদাতাকে সেবা দেওয়ার দায়িত্ব রয়েছে। পাশাপাশি আমাদের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমও শক্তিশালী করতে হবে। একজন সৎ করদাতাকে হয়রানি করা এবং একজন অসৎ করদাতাকে অন্যায় সুবিধা দেওয়া দুটি সমানভাবে অগ্রহণযোগ্য। উন্নয়ন অংশীদার ও বিশেষজ্ঞদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। এই সংস্কার প্রক্রিয়ায় আমাদের উন্নয়ন অংশীদারেরা, আমাদের দেশীয় ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিরাও এই রাজস্ব সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা পরামর্শ দিয়ে এবং সমালোচনা করে আমাদের সংস্কারকে সমৃদ্ধ করেছেন। পরিশেষে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার নেতৃত্বেই আমরা এই সাহসী সংস্কার বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি। এটা আপনার কমিটমেন্টের কারণে সম্ভব হয়েছে। আপনি যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তার অন্যতম স্তম্ভ হবে একটি আধুনিক এবং ফেসলেস অ্যান্ড কন্ট্যাক্ট ফ্রি রাজস্ব ব্যবস্থা। আজকের এই সম্মেলন থেকে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই যে বাংলাদেশ এখন আর ঋণের উপর নির্ভরশীল দেশ থাকবে না। এটি এখন তার নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের 6,04,00,000 কোটি টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন করা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ। 1929 সালের মধ্যে মধ্যম আয়ের দেশের সারিতে যাওয়ার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেটা অতিক্রম করতে পারব ইনশাআল্লাহ। 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতি গঠনে সফলতা লাভ করব। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, জীবনের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। নির্বাচিত একটি সরকার গঠিত হয়েছে। দেশবাসীর আকাঙ্ক্ষা, প্রত্যাশা পূরণ আমাদের পবিত্র দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।